সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আমাদের সমাজ ব্যবস্থা যে বৈষম্য দূর করতে হবে। আর দ্বিতীয় হলো আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের মূল টার্গেট ছিল কোটাভিত্তিক কোনো চাকরি হবে না। এই দুটো বিষয়কে কেন্দ্র করে সমস্ত বাংলাদেশের বিষয়গুলো সামনে চলে এসেছে। ছাত্ররা আন্দোলন করেছে এবং আমাদের রাজনৈতিক দলগুলো 15 বছর ধরে এই আন্দোলন চলমান রেখেছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার আগে 111 সৃষ্টি হবে। 111 সৃষ্টি হওয়ার পিছনে রহস্য হলো যে বেগম খালেদা জিয়া এবং তার রাজনৈতিক দলকে নিশ্চিহ্ন করে। এই দল যদি ক্ষমতা থাকে, তার বাংলাদেশের যে টার্গেট ভারতের, এই টার্গেট কখনো পরিপূর্ণ হবে না। কারণ আমাদের সীমান্তের 3 দিকে ঘেরা আছে ভারত, বঙ্গোপসাগর, সীমান্ত, সমুদ্র, আর পাশে মায়ানমার। এই বাংলাদেশের ভৌগোলিক অবস্থানগত কারণে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছি। কারণ এখানে বলতে হচ্ছে 1981 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশের মেধাবী ছেলেমেয়েদেরকে নিয়ে গভীর সমুদ্রে সফরে গিয়েছিল। তখন সেই সময় গভীর রাত্রে জিয়াউর রহমান সাহেব ছাত্রদের উদ্দেশ্যে বললেন, প্রাণহাজার ছেলে রয়েছিল, উদ্দেশ্যে বলেছিলেন ওই যে আলো দেখা যায় ওটা বাংলাদেশের সীমান্ত দক্ষিণ তালপট্টি। ওই দক্ষিণ তালপট্টি সহ সমুদ্র পৃষ্ঠে প্রায় 50,000 বর্গমাইলের নতুন বাংলাদেশ জাগবে এবং এই বাংলাদেশের নিচে রয়েছে আমাদের তেল এবং গ্যাস সম্পদ, খনিজ সম্পদ। আধিপত্যবাদী শক্তিরা আমাদের সম্পদগুলো লুণ্ঠন করতে চায়। আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি, স্বাধীন পতাকা যারা অর্জন করে এনেছি, তোমাদের সার্বভৌমত্ব যারা দিয়েছি, তারা থাকবো না। কিন্তু এই নতুন প্রজন্মগুলো যারা আছে, এই বাংলাদেশকে তোমাদের রক্ষা করতে হবে, বাংলাদেশ সম্পদকে রক্ষা করতে হবে, সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে। এই কথাগুলো বলেছেন 1961 সালে 19 জানুয়ারি হিজবুল বাহার জাহাজ জিয়াউর রহমান সাহেব। তারপরে বাংলাদেশে আমরা দেখেছি 30 মে জিয়াউর রহমানকে হত্যা করা হলো 1961 সালে। 19 জানুয়ারি ঘটনা, 30 মে জিয়াউর রহমানকে হত্যা করা হলো। শুধু আতঙ্কবাদী শক্তির কাছে মাথা নত না করার কারণে সেদিন জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল। এবং তার পরবর্তী পর্যায়ে বাংলাদেশের কি অবস্থা আপনারা জানেন। স্বৈর শাসনের নামে ষড়যন্ত্র চলল বাংলাদেশকে ভারতের দাবিদার রাজ্যে পরিণত করা। একটা পুতুল ছবি অবসর এরশাদ সাহেবের 1973 সালে পাকিস্তান থেকে রিপেট্রিয়েট হয়ে আসলেন ফরেন এরশাদ। 4 বছর ভারতে ট্রেনিং নিলেন। 4 বছর ট্রেনিং নেওয়ার পরে বাংলাদেশে ফিরে যাওয়ার আশঙ্কা তিনি ব্রিগেডিয়ার, পরবর্তী পর্যায়ে সেনাবাহিনীর প্রধান এবং রাষ্ট্রীয় ক্ষমতা দখল করলেন জিয়াউর রহমানের মৃত্যুর পর। এটার গভীর ষড়যন্ত্র। এই গভীর ষড়যন্ত্রের মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমাদের ভূখণ্ড কিন্তু কখনো ষড়যন্ত্রের বাইরে আমরা যাই না। আমাদের যে বদ্বীপ বাংলাদেশের সমুদ্র পৃষ্ঠে জেগে ওঠে মাটি উর্বরভূমি, এটা আমরা প্রতিদিন হাজার বছর ধরে যুদ্ধ করে আসছে। আমাদের পূর্বপুরুষরা যুদ্ধ করেছে, কখনো জলোচ্ছ্বাসের বিরুদ্ধে, কখনো ঘূর্ণিঝড়ের বিরুদ্ধে, কখনো শিরোরের বিরুদ্ধে, কখনো হানাদার বাহিনীর বিরুদ্ধে, বর্গির বিরুদ্ধে, ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে এবং পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছে, দিল্লির বিরুদ্ধে যুদ্ধ করেছে। যুদ্ধ করে এই ভৌগোলিক সীমারেখার মধ্যে আমাদের পূর্বপুরুষরা তাদের বসতি স্থাপন করেছে। এখানে আমাদের ধর্মীয় নেতারা বিভিন্ন দেশ থেকে আসছেন, ইরান, ইরাক, ইয়েমেন থেকে তার ধর্ম প্রচার করতে এসেছেন, বাণিজ্য করতে এসেছেন। সমুদ্রে থাকার কারণে বাণিজ্যের বসতি গড়ে উঠেছে বাংলাদেশে এবং বাংলাদেশ একটা উর্বর ভূমি। এই ভূমিতে বাণিজ্য এবং আমাদের ধর্ম প্রচার শুরু হয়ে গেল। হযরত শাহজালাল, শাহ কামাল, শাহ বাজিদ বুস্তামি সহ সকল আধ্যাত্মিক নেতারা বাংলাদেশে আসলেন, তারা ধর্ম প্রচার করলেন এবং এই ধর্ম প্রচারের মধ্য দিয়ে বাংলাদেশের বেশিরভাগ মানুষ কিন্তু ধর্মীয় অনুভূতিতে তারা শক্তিশালী হয়ে উঠলেন। এই কারণে আজকে আমরা একটা এমন একটা অবস্থা আছে, আমেরিকার পেটের মধ্যে যেমন কিউবা, ভারতের পেটের মধ্যে কিন্তু আমরা আছি। আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা এমন এক দেশে বসবাস করি যে দেশের পূর্বপুরুষদের অতীত গর্বময় ইতিহাস, গৌরব কথা ইতিহাস আছে।
ইতিহাসটি তিতুমিরের বাসায় গেলে আমরা জানি ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ প্রতিরোধ করেছিল। পৃথ্বীরাজা সূর্য সাহেব তারা যুদ্ধ করেছে, হাজী শরীফুল্লাহ এরা সব যুদ্ধ করেছে। আমার ফরাজি আন্দোলন তার যুদ্ধ করে এসেছে। প্রতিনিয়ত আমরা যুদ্ধ করেছি, আমাদের জনসন যুদ্ধ করেছে। 52 সালে ভাষা আন্দোলন, ভাষাকে প্রতিষ্ঠা করার জন্য পৃথিবীর ইতিহাসে বিরল আমাদের সন্তানরা যুদ্ধ করেছে। কিন্তু যুদ্ধ করেও আমরা কিন্তু আমাদের বৈষম্য ঠেকাতে পারি নাই, যুদ্ধ করে আমাদের শোষণকে সেবা ঠেকাতে পারি নাই, যুদ্ধ করে সমাজ ব্যবস্থায় নতুন একটা বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারি নাই। পরে বারবার কিন্তু আমাদের দেশে আন্দোলন হয়েছে, বারবার দেশের তরুণ সমাজ রক্ত দিয়েছে, বারবার দেশের ছাত্র সমাজ রক্ত দিয়েছে। 24-এর আন্দোলন তারই বহিঃপ্রকাশ। আপনারা জানেন 7 নভেম্বরের যে ঘটনা ঘটেছিল সেটা ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে একটা বিরাট সোচ্চার ভূমিকা। সেদিন জিয়া রহমানকে রাষ্ট্রীয় পদে বসানো হয়েছিল। আবার 24-এর গণ আন্দোলন, 70-এর 90-এর গণ আন্দোলন ছিল স্বৈর শাসক এসা ভারতের তামিলা তাকে উৎখাত করার জন্য। আর গত 15 বছরের যে আন্দোলন হলো, সে আন্দোলন হলো ভারতের তামিলা সরকার, পুতুল সরকার যে বাংলাদেশকে বিক্রি করে দিতে চেয়েছিল। টাকার বিনিময়ে বিক্রি নয়, ব্যবসা বাণিজ্যের সমস্ত ক্ষেত্রে তারা বাংলাদেশকে দখল করতে চায়। আজকে দেখেন, কয়েকজন দেখেছেন ভারতের একটা এলাকা দেওয়া হয়েছিল যেখানে রপ্তানি উন্নয়ন কাজ করবে, তারা ভারতের ব্যবসায়ী তারা করবে, বাংলাদেশ ব্যবসা করতে হবে না। মংলা পোর্ট বনের, রামবার বিদ্যুৎ কেন্দ্র বনের দেওয়া হয়েছিল। তার কারণ হলো বাংলাদেশের ভিতর থেকে তারা তাদের অবস্থান শক্তিশালী করবে। নীল চাষিরা যেমন প্রতিষ্ঠা করেছিল তেমনি ভাবে বাংলাদেশ ষড়যন্ত্র হয়েছিল। এই ষড়যন্ত্রকে মাথায় রেখে আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের পূর্বপুরুষরা যেমন রক্ত দিয়েছে, আমাদেরকে সোচ্চার হতে হবে। তা নাহলে আমরা স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব, আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য আমরা বোর্ডে রক্ষা করতে পারবো না। আমাদের আজকে শপথ দিতে হবে যে 24-এর যে গণ আন্দোলন, যে চেতনা, এই চেতনা জাগ্রত হয়ে আমাদের মধ্যে আমরা যেন সৎ অবস্থা তৈরি করতে পারি। আমরা যেন আমাদের মধ্যে একটা বাংলাদেশের একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে চাই। যে অবস্থা হলো সে আন্দোলনের মধ্য দিয়ে আজকে এই যে 24-এর আন্দোলন যে কোনো শক্তি ছিল, শক্তি বিভেদ হয়ে গেল, বিভক্ত হয়ে গেল। তারা 71-এর মুক্তিযুদ্ধের সময় যেমন মুক্তিযোদ্ধাকে বিভক্ত করে একটা বৈষম্য সৃষ্টি করা হলো, বাংলাদেশের গ্রামগঞ্জ থেকে আসা মুক্তিযোদ্ধাদেরকে ফেলে দিয়ে শহরের 16 ডিসেম্বরের মুক্তিযোদ্ধারা নতুন মুক্তিযোদ্ধা সেজে সমস্ত বেনিফিট তারা নিয়ে গেল। এই বৈষম্য শুরু হয়ে গেল। এই বৈষম্য 24-এর গণ আন্দোলনে আজকে একই অবস্থা হয়েছে। আজকে এক একটা দল মনে করে আমরাই আন্দোলনের সবকিছু, আমরাই রূপরেখা নির্ণয় করেছি, আমরাই মাস্টার মাইন্ড। আন্দোলনে কেউ মাস্টার মাইন্ড, জনগণের মাস্টার মাইন্ড। তারেক রহমান সাহেব যে কথা বলছেন, জনগণ মাস্টার মাইন্ড। আজকে জামাত ইসলামের যে ভূমিকা, এটা আমাদের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য একটা অনিরাপদ একটা ভূমিকা। আমি মনে করি আজকে যদি জামাত ইসলাম তার নিজস্ব ভালো ভূমিকা রাখে, তাহলে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা আসবে। তার বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থার জন্য থ্রেট হয়ে যাচ্ছে জামাত ইসলাম। আপনারা জানেন 2001 সালে বিএনপি ক্ষমতা আসার পর জামাতের 2 জন মন্ত্রীকে মন্ত্রিসভা নেওয়ার কারণে বিএনপি কিন্তু ক্ষতি হয়েছিল। অর্থাৎ মাথায় রাখতে হবে জামাতের কারণে শুধু 111 হয়েছে। কাজে আজকে যদি আমরা আবার সেই অবস্থা তৈরি করতে চাই, বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাই, বাংলাদেশকে একটা আমাদের রাষ্ট্রে পরিণত করতে চাই, তাহলে কি হবে? আমরা আমাদের জাতীয় চেতনাকে জাগ্রত করার জন্য জাতীয়বাদী শক্তিকে সামনে নিয়ে আসতে হবে। একমাত্র মাধ্যম হলো বাংলাদেশকে রক্ষা করার জন্য একটা মধ্যপন্থী বাংলাদেশের সরকার। জিয়া রহমান যে রাজনীতি প্রতিষ্ঠা করে গিয়েছিলেন, মধ্যপন্থী বাংলাদেশের ন্যাশনালিস্ট পার্টি, সেই রাজনীতি সরকারকে প্রতিষ্ঠা করতে হবে। তাহলে সত্যিকার অর্থে বাংলাদেশের স্থিতিশীল অবস্থা হবে, অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল হবে। এই ষড়যন্ত্র মোকাবেলা করা যাবে। ভারতের ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য আজকে তাই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আসেন আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচনের মধ্য দিয়ে আমরা জাতীয়বাদী চেতনার বিশ্বের সকল মানুষকে ঐক্যবদ্ধ করে, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে যে রাজনীতি জিয়া রহমান প্রতিষ্ঠা করেছিলেন, একটা রেইনবো স্টেট অফ বাংলাদেশ, একটা সকল বর্ণ ধর্ম সকল গোত্রের মানুষকে একত্রিত করেছিলেন জিয়া রহমান। আজকে সমতল পাহাড়ের মানুষকে একত্রিত করে জিয়া রহমান বাংলাদেশি জাতীয়তাকে একটা নতুন ধারা শুরু করেছেন। আজকে সেই ধারা আমাদের প্রবর্তন করতে হবে। তাহলে সত্যিকার অর্থে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে আমরা লড়াই করতে সম্মত হব। আধিপত্য শক্তির সমস্ত শব্দকে রুখে দেওয়া সম্ভব হবে। এই প্রত্যাশা রেখে আগামী দিনে সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী 12 জানুয়ারি ফেব্রুয়ারি নির্বাচনে সত্যিকার অর্থে দেশপ্রেমিক সরকার প্রতিষ্ঠা করবেন, প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বিআরসি, বিসি, আসি, দিলু সাহিব।